Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা পড়ছিলাম ফার্মাকোলজির ইন্ট্রোডাকশন পোর্শন, যেখানে অলরেডি আমরা বেশ কিছু থিওরি পোর্শন অলরেডি কমপ্লিট করে নিয়েছি। আর প্রতিটা লেকচার টপিক ওয়াইজ পরপর তোমাকে সিরিজ ওয়াইজ দেখে আসতে হবে, নাহলে কিন্তু নেক্সট লেকচার বুঝতে অসুবিধা হবে। তো আমরা তার মধ্যে ফার্মাকোকাইনেটিক্স পড়ছিলাম, ফার্মাকোকাইনেটিক্স স্টার্ট করেছি। ফার্মাকোকাইনেটিক্স বলতে কি বোঝায়? যেখানে কাইনেটিক্স মানে কি, যেখানে মুভমেন্ট হয়। কার মুভমেন্ট হয়? ফার্মা মানে মেডিসিনের মুভমেন্ট হয়, এবং এই মুভমেন্টটাকে কে করাচ্ছে? বডি করাচ্ছে মুভমেন্ট। তো ফার্মাকোকাইনেটিক্স বলতে আমরা বুঝি যে বডি ড্রাগের সাথে যেটা করে, হোয়াট দ্য বডি ডাজ উইথ দ্য ড্রাগ বলা হয়। বডি ড্রাগের সাথে কি করে? বডি ড্রাগকে মুভমেন্ট করায়। তো সেই মুভমেন্টের বিভিন্ন টাইপ আছে, সেই উপর বেস করে আমরা এডিএমই পড়ি, যার মধ্যে পড়ে অ্যাবজর্পশান, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিয়েশন। অ্যাবজর্পশান, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড এক্সক্রিয়েশন। অলরেডি আমরা অ্যাবজর্পশান পোর্শন কমপ্লিট করে নিয়েছি। আজকে আমাদের লেকচার কী হবে? ডিস্ট্রিবিউশনের উপর বেস করে। তো ডিস্ট্রিবিউশন কি? ডিস্ট্রিবিউশন একটা মুভমেন্ট। প্রথমে কি অ্যাবজর্পশানে কী হয়েছিল? ড্রাগ আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে ব্লাড সার্কুলেশন অবধি পথটা, অ্যাডমিনিস্ট্রেশন সাইট থেকে তার ব্লাড সার্কুলেশন অবধি আসা অবধি পথটাকে বলা হয় ড্রাগের অ্যাবজর্পশান। এটা আমরা পড়ে এসেছি অলরেডি, যারা দেখো না অবশ্যই দেখে নেবে। এরপর ব্লাড সার্কুলেশনে যখনই চলে আসবে সিস্টেমিক সার্কুলেশনে, তখন ব্লাডের মাধ্যমে ড্রাগ কী হবে? ডিস্ট্রিবিউট হবে, এবং ডিস্ট্রিবিউট হয়ে কোথাকে যাবে? সাইট অফ অ্যাকশানে যাবে। তো ব্লাড সার্কুলেশনের মাধ্যমে ড্রাগ তার সাইট অফ অ্যাকশান বা তার টার্গেটেড অর্গ্যানে যাওয়ার জন্য যে মুভমেন্টটা হচ্ছে, সেই মুভমেন্টটাকে কি বলা হয়? ডিস্ট্রিবিউশন। এবং সাইট অফ অ্যাকশান বা টার্গেটেড অর্গানে যাওয়ার পর ড্রাগ কী শো করবে? ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করবে। আমরা শুধু কেবলমাত্র ফার্মাকোলজিক্যাল অ্যাকশানে ফোকাস করছি, কিন্তু আরও কিছু জিনিস আসে। আমরা যত লেকচার মুভ হতে শুরু করবে তত আমরা জিনিসগুলোকে বুঝতে পারবো। আপাতত ফোকাস করো সাইট অফ অ্যাকশানে আসছে মানে সেখানে যে তার স্পেসিফিক রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরে ড্রাগ বাইন্ড হবে, এবং বাইন্ড হয়ে যাওয়ার পর কী করবে? ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করবে। সেইটা কিন্তু ফার্মাকোকাইনেটিক্সের পার্ট নয়, সেটা কিসের পার্ট? ফার্মাকোডাইনামিক্সের পার্ট। ফার্মাকোডাইনামিকের পার্ট। যখন আমরা ফার্মাকোডাইনামিক পড়ব তখন আমরা তাহলে এই জিনিসটা ডিসকাস করব। এখন মুভমেন্ট হচ্ছে, কাইনেটিক পড়ছি। তো সাইট অফ অ্যাকশানের অবধি যাওয়াটাকে বলে ডিস্ট্রিবিউশন। সেখান থেকে তারপর আবার লিভার অবধি আসবে। কেন লিভারে আসবে? মেটাবলিজম হওয়ার জন্য ড্রাগের, ড্রাগ নন পোলার থেকে পোলার হওয়ার জন্যে, বায়ো ট্রান্সফরমেশন হওয়ার জন্যে, সেই পথটাকে বলে মেটাবলিজম। এবং লিভার থেকে তারপর সে কিডনিতে যাবে। কেন যাবে? এক্সক্রিয়েশন হওয়ার জন্য, বডির বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, সেটাকে বলা হয় এক্সক্রিয়েশন। তো এই কারণে বলা হয় ফার্মাকোকাইনেটিক্সের এই টোটাল এই পাথগুলো আছে, টোটাল এই টাইপের পাথ আছে। একটা অ্যাবজর্পশান, একটা ডিস্ট্রিবিউশন, একটা মেটাবলিজম, একটা এক্সক্রিয়েশন। টোটাল বলা হয় এডিএমই এদের একসাথে। আমরা অলরেডি ডিসকাস করেছি, তাও প্রতিদিন প্রতিটা লেকচারের আগে একবার করে রিভিশন করে দেওয়া দরকার, তাদের যাতে তোমাদের কনসেপ্টটাকে বিল্ড আপ হয় এবং তোমরা সেটাকে ক্যাচ করতে পারো, তবে আবার এগাতে পারবে। এটা এনার্জির মতন কাজ করবে এখানে, তাই তো? ক্লিয়ার? চলো আজকের লেকচারে ফোকাস করা যাক ডিস্ট্রিবিউশন। তাহলে ডিস্ট্রিবিউশন কি বললাম? মুভমেন্ট অফ ড্রাগ, মুভমেন্ট অফ ড্রাগ ব্লাড টু টার্গেটেড অর্গান অর সাইট অফ অ্যাকশান। ব্লাড থেকে টার্গেটেড অর্গান বা সাইট অফ অ্যাকশান, ব্লাড থেকে টার্গেটেড অর্গান বা সাইট অফ অ্যাকশান অবধি যাওয়ার জন্য যে মুভমেন্টটা হচ্ছে, সেই মুভমেন্টটাকে বলা হয় ড্রাগের ডিস্ট্রিবিউশন। এইমাত্র আমরা পড়ে আসলাম। আর প্রথম লেকচারে ফার্মাকোকাইনেটিক্স আরও ভালো করে পড়েছি, সেখানে তোমরা বুঝতে পেরেছো প্রতিটা
তাও আমরা প্রতিদিন রিভিশন করছি, প্রতিদিন একই জিনিস শুনতে শুনতে তোমার এমনভাবে তোমার মাইন্ডে সেট হয়ে যাবে, তুমি আর যেটা কোনোদিনও ভুলবে না। ওইখানে প্রতিদিন বারবার রিভিশন করা দরকার। নেক্সট, once a drug has gained access to the bloodstream, it get distributed to other tissue that initially had no drug concentration gradient, being in the direction of plasma tissue, plasma to tissue, plasma to tissue। এই এত বড় সেন্টেন্সটার মধ্যে কি লেখা আছে অ্যাকচুয়ালি বুঝো। ড্রাগ ব্লাড সার্কুলেশনে চলে এসেছে, আমরা জাস্ট আর কোথাও ফোকাস করছি না, ডাইরেক্ট ব্লাড সার্কুলেশনের মধ্যে ড্রাগ চলে এসেছে, ড্রাগ ব্লাড সার্কুলেশনে চলে এসেছে। ব্লাড কি হচ্ছে, সমস্ত বডি পার্টে ডিস্ট্রিবিউট হচ্ছে, প্রতিটা জায়গাতে, প্রতিটা টিস্যুতে, প্রতিটা অর্গানে, সেল দিয়ে টিস্যু, টিস্যু দিয়ে অর্গান, অর্গান দিয়ে সিস্টেম, তো আলাদা করে ভেঙে দেওয়ার কিছু দরকার নেই। যা তোমরা সেল অ্যানাটমি সেল দেখো না, তার অবশ্যই সেল লেকচারটা দেখবে, যার সাথে এই ফার্মাকোলজির ইন্ট্রোডাকশন পার্টের পুরোপুরি লিঙ্ক আছে, বিশেষ করে সেল মেমব্রেন পার্টটা পুরোপুরি লিঙ্ক আছে ফার্মাকোকাইনেটিক্স ডায়নামিক্স বোঝার জন্যে। তো ড্রাগ ব্লাড সার্কুলেশন অ্যাক্সেস পেয়ে গেল, ড্রাগ জিআইটিতে এসেছিলো বা ইন্টেস্টাইনে, সেখান থেকে ব্লাড সার্কুলেশনের অ্যাক্সেস পেয়ে গেল, এবং যাই ব্লাড সার্কুলেশন অ্যাক্সেস পেয়ে গেল, যাই ব্লাডে অ্যাবজর্ব হলো, সেই ব্লাডের মাধ্যমে ড্রাগ ডিস্ট্রিবিউট হবে। কোথায় যাবে ডিস্ট্রিবিউট হয়ে? প্রতিটা জায়গাতে যাবে, আদার্স টিস্যুতেও যাবে। ধরো এটা একটা টিস্যু, এই টিস্যুতেও যেমন যাবে, এই টিস্যুতেও যেমন যাবে, এই টিস্যুতেও তেমনই যাবে, ধরো আলাদা আলাদা অর্গানের টিস্যু। কিন্তু আমার ড্রাগের যে রিসেপ্টর, সেটা ধরো এখানে প্রেজেন্ট আছে, সেটা ধরো এই টিস্যুটাই প্রেজেন্ট আছে, তার মানে এইটা কি হলো, এইটা টার্গেটেড অর্গান হলো। কেন টার্গেটেড অর্গান? কারণ ড্রাগের রিসেপ্টর যেখানে থাকবে, ড্রাগ তো সেইটাই টার্গেট হবে, অন্যান্য জায়গায় তো যে বাইন্ড হবে না, সব ড্রাগ সব জায়গাতে যে অ্যাকশন করবে নয়, প্রতিটা ড্রাগের জন্য স্পেসিফিক রিসেপ্টর আছে, আমরা পড়বো পরবর্তীতে রিসেপ্টর থিওরি, বা আমরা ফার্স্ট যে ক্লাসটা ছিল সেখানে আমরা ঈষৎভাবে সমস্ত ডেফিনেশানকে টাচ করে গিয়েছি, যাতে তোমাদের একটা ডেফিনেশান বুঝতে কোনো জিনিসের অসুবিধা না হয়, তো সেখানে আমরা দেখেছি। তো এখানে ড্রাগের রিসেপ্টর প্রেজেন্ট আছে এই অর্গানটার মধ্যে, তার মানে এই অর্গানটা কি হলো, টার্গেটেড অর্গান। তার মানে ড্রাগটা এই ব্লাড সার্কুলেশনের মাধ্যমে কোথায় যাচ্ছে, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে এই টার্গেটেড অর্গানে যাবে, এই রিসেপ্টরে বাইন্ড হবে, হয়ে যাওয়ার পর ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করবে। এটাই ডিস্ট্রিবিউশন, যেটা আমরা বুঝলাম, ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করবে, কারণ এখানে তার রিসেপ্টর প্রেজেন্ট আছে, সেই রিসেপ্টরে অ্যাফিনিটি শো করবে, মানে বাইন্ড হবে, তারপর ইন্টেন্সিভ অ্যাক্টিভিটি আসবে। এই ডেফিনেশনগুলো আমরা পড়েছি, অ্যাফিনিটি কী, ইন্টেন্সিভ অ্যাক্টিভিটি কী। কিন্তু ব্লাড তো এই টিস্যুগুলোতেও যাচ্ছে, তো ড্রাগ কিন্তু এই টিস্যুগুলোতেও আসবে, আবার এই টিস্যু থেকে টিস্যুর মধ্যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, এখান থেকে এখানেও ব্লাড সার্কুলেশন হচ্ছে, তাই তো। ব্লাড যেহেতু এই টিস্যুগুলোর মধ্যেও আসছে, ড্রাগ যখন এই ব্লাডে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তো ড্রাগ এই টিস্যুতেও আসবে, কিন্তু এই টিস্যুর মধ্যেও আসবে। টিস্যুতে তো ড্রাগটা চলে আসলো, কিন্তু ড্রাগ এখানে অ্যাকশান শো করবে না। কেন শো করবে না? কারণ এখানে ওই ড্রাগের জন্য কোনো রকম রিসেপ্টার নেই, কিন্তু যেহেতু এখানে ব্লাড সার্কুলেশন আসছে, ড্রাগ এখানে চলে আসলো। আবার যদি অপোজিট রিসেপ্টর থাকে, সেখানে অ্যান্টাগনিজম অ্যাকশনের জন্য কোনো আদার্স অ্যাডভার্স এফেক্টও আসতে পারে, আস্তে আস্তে আমরা পড়বো সেই সমস্ত জিনিস। কিন্তু এই কনসেপ্টে ফোকাস করো যে ড্রাগ ডিস্ট্রিবিউট হয়ে তার টার্গেটেড অর্গানে যাবে, যে অ্যাকশান শো করবে। কিন্তু যেহেতু ব্লাড অন্যান্য টিস্যুতেও ডিস্ট্রিবিউট হচ্ছে, সব জায়গাতে যাচ্ছে, তো ড্রাগ অন্যান্য টিস্যুর মধ্যেও চলে আসবে, কিন্তু এখানে কোনো রিসেপ্টর না থাকার জন্যে অ্যাকশান শো করবে না, তো পরবর্তীতে কী হবে, এই ড্রাগরা আবার আস্তে আস্তে এই টিস্যু থেকে রিলিজ হয়ে তার যে টার্গেটেড অর্গান সেখানে আস্তে আস্তে যাবে, এবং যে অ্যাকশান শো করবে। এবং এইটা কি হচ্ছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে হচ্ছে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট টার্মটার সাথে কি তোমরা পরিচিত? আই হোপ তোমরা এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট টার্মটার সাথে পরিচিত।
কোথায় আমরা পড়েছি? ড্রাগ ট্রান্সপোর্ট সিস্টেমে, যেখানে অ্যাক্টিভ, প্যাসিভ, ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট বা ডিফিউশন হয়। যেখানে কি হয়? প্যাসিভ ট্রান্সপোর্টে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে ড্রাগের মুভমেন্ট হয়, অ্যাক্টিভে লো থেকে হাই কনসেন্ট্রেশনে ড্রাগের মুভমেন্ট হয়, এবং ড্রাগের নেচার কী হয় সমস্ত কিছু আমরা পড়েছি। ওই কারণে বারবার বলছি, থিওরি লেকচার পরপর সিরিজে ভাগ করা আছে, একটা লেকচার না দেখলে পরবর্তী লেকচার দেখতে লাগলে অসুবিধা হবে। তো বারবার ওই কারণে বলা, প্রতিটা লেকচারকে পরপর দেখে দেখে আসো। যারা পুরনো লেকচার দেখো না, অবশ্য পুরনো লেকচারগুলো আগে কভার করো। তো এখানে তাহলে কী হচ্ছে? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে ড্রাগের অ্যাবজর্পশন হচ্ছে। কারণ কি? ব্লাডে ড্রাগের কনসেন্ট্রেশন বেশি, টিস্যুতে তো ড্রাগই নেই। তো ড্রাগ হাই থেকে লোয়ে তখন আসবে, টিস্যুতে তো ড্রাগ তো নেই প্রথমে ইনিশিয়াল স্টেজে। ইনিশিয়াল স্টেজে ড্রাগ কোথায় আছে? ব্লাডে আছে। টিস্যুতে কি ড্রাগ আছে? নেই। তাহলে ড্রাগ ব্লাড থেকে যখন টিস্যুতে আসছে, টিস্যুতে জিরো, ব্লাডে বেশি, তো বেশি দিকে কমের দিকে আসবে, বারবারে আসতে শুরু করবে। তো সেই জিনিসগুলো হয়। এবং কোথায় হয়? ডাইরেকশান অফ প্লাজমা টু টিস্যু। প্লাজমা, এখানে প্লাজমা বলতে কি মনে করার চেষ্টা করো। ব্লাডে কি থাকে? ব্লাডে সবচেয়ে বেশি পরিমাণ থাকে প্লাজমা। ব্লাডে সবচেয়ে বেশি পরিমাণ থাকে প্লাজমা। ব্লাডের লেকচার আমরা কভার করেছি অ্যানাটমিতে, ইম্পর্টেন্ট ওই কারণে। ব্লাড আর সেলটা অবশ্যই দেখবে অ্যানাটমির। সেল আর ব্লাড না দেখলে লিঙ্ক, সব অ্যানাটমি ফার্মাকোলজি লিঙ্ক সাবজেক্ট, তো বুঝতে অসুবিধা হতে পারে। তখন আমরা কি দেখেছি? ব্লাডের মধ্যে কী কী পেজেন্ট আছে? প্লাজমা পেজেন্ট আছে, রেড ব্লাড সেল পেজেন্ট আছে, হোয়াইট ব্লাড সেল পেজেন্ট আছে। কিন্তু সবচেয়ে বেশি কী পেজেন্ট আছে? প্লাজমা পেজেন্ট আছে সব থেকে বেশি, অ্যারাউন্ড 55% প্লাজমা পেজেন্ট আছে। তো প্লাজমা প্রোটিনে ড্রাগ বাইন্ড হয়। আমরা আস্তে আস্তে লেকচার দেখবো যে প্লাজমা প্রোটিন কী, এ সমস্ত কনসেপ্ট। তো সেই প্লাজমার কথা এখানে বলা হয়েছে, প্লাজমা থেকে টিস্যুতে ড্রাগের অ্যাবজর্পশান হচ্ছে ডিস্ট্রিবিউশনের সময়। এখানেও কিন্তু অ্যাবজর্পশান হচ্ছে। ডিস্ট্রিবিউশন শুধু জাস্ট ব্লাডের মাধ্যমে জায়গাতে চলে যাওয়া, ব্লাডের মাধ্যমে টিস্যুতে বা সাইট অফ অ্যাকশানে চলে যাওয়া, কিন্তু টিস্যুর মধ্যে এন্ট্রি করতে গেলে ড্রাগের কিন্তু আবার অ্যাবজর্পশান হবে, তাই তো? এই কারণে ড্রাগের লিপোফিলিসিটি ক্যারেক্টার থাকতে হয়। কারণ এই টিস্যু যে সেল মেমব্রেন, সেগুলো ফসফোলিপিডের বাইলেয়ার, লিপিডই সলিউবেল হয়। তো আমরা যদি লিপোফিলিক ড্রাগ নিই, মানে লিপিড সলিউবেল ড্রাগ নিই, বা আয়োনাইজ ড্রাগ নিই, আয়োনাইজ কনসেপ্ট ফার্স্ট লেকচারে দেখেছি, অ্যাবজর্পশান লেকচারে, তাহলে আনআয়োনাইজ ড্রাগও যদি নিই তবে তারাই অ্যাবজর্ব হবে, বাকিরা অ্যাবজর্ব হতে পারবে না। ক্লিয়ার? আই হোপ তোমরা এই কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো। চলো নেক্সট ক্লাসে যাওয়া যাক। এরপর কি আসছে? যে once a drug has gained access to the blood stream, it gets distribute to the other tissue. শুধু যে টার্গেটেড অর্গানে যাবে সেইটা নয়, আদার্স টিস্যুতেও কিন্তু ড্রাগের ডিস্ট্রিবিউশন হবে। অন্যান্য টিস্যুতেও ড্রাগের অ্যাবজর্পশন হতে শুরু করবে ব্লাড স্ট্রিমে আসা মানে, কেন ব্লাড প্রতিটা টিস্যুতেই ডিস্ট্রিবিউট হচ্ছে। আর টিস্যু ডিস্ট্রিবিউশন ডিপেন্ডস অন, মানে টিস্যু ডিস্ট্রিবিউশন, লিপিড সলিবিলিটি, ionization at physiological pH, extent of binding to plasma and tissue protein, presence of tissue specific transport এবং ডিফারেন্স ইন রিজিওনাল ব্লাড ফ্লো। এই জিনিসগুলোর উপর কী হয়? টিস্যু ডিপেন্ড করে, টিস্যুর উপর যে ডিস্ট্রিবিউশন সেগুলো ডিপেন্ড করে। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা অ্যাবজর্পশন পার্টেই পড়েছি। জিনিসগুলো কেমন, যদি একটা একটা করে আমরা কভার করার চেষ্টা করি। যে লিপিড সলিবিলিটি, ড্রাগের যত লিপোফিলিক ইন নেচারের হবে, লিপোফিলিক ইন নেচারের যত ড্রাগ হবে, মানে যত লিপিড সলিউবল ড্রাগ হবে, তত ড্রাগের ডিস্ট্রিবিউশনও কত হবে? ডিস্ট্রিবিউশন তত ড্রাগের ফাস্ট হবে, এবং অ্যাবজর্পশনও ড্রাগের ততই ফাস্ট হবে। যত ড্রাগের লিপোফিলিসিটি ক্যারেক্টার বেশি থাকবে, যত ড্রাগ লিপিড সলুবেল হবে, তত ড্রাগের ডিস্ট্রিবিউশনও ফাস্ট হবে এবং ড্রাগের অ্যাবজর্পশনও তত ফাস্ট হবে।
কারণ অ্যাবজর্পশন মানে কি, একটা টিস্যুর মধ্যে বা একটা সেলের মধ্যে ড্রাগের এন্ট্রি করা। আর এন্ট্রি করবে কি করে, সেল মেমব্রেনটাকে ক্রস করে এন্ট্রি করবে। আর সেল মেমব্রেন কী দিয়ে তৈরি হয়, প্রথমে পড়েছি আমরা ফসফোলিপিডের বাইলেয়ার, পড়েছি ফ্লুইড মোজাইক মডেল পড়েছি। তো লিপিডে লিপিড সলুবেল হবে, এন্ট্রি করে যাবে ইজিলি। আর ডিস্ট্রিবিউশন তত ফাস্ট হবে। কি করে ফাস্ট হবে, একটু হোল্ড করো, নেক্সট স্লাইডে আমরা দেখব যে টিস্যুতে ডিস্ট্রিবিউট হতে গেলে যে ব্লাডের মাধ্যমে ড্রাগ আছে, ব্লাডে প্লাজমার কী রোল আছে। তার সাথে আয়োনাইজেশন কনসেপ্ট, যেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। কি পড়েছি, আয়োনাইজড ফর্মে থাকলে ড্রাগের কী হবে, অ্যাবজর্পশন ভালো হবে, ডিস্ট্রিবিউশনও তত ভালো হবে। টিস্যু প্রোটিন বা প্লাজমা প্রোটিনের বাইন্ডিং, এই কনসেপ্ট দুটো একসাথে আমরা কভার করব, হোল্ড করো। আর ট্রান্সপোর্টেশন সিস্টেম আর রিজিওনাল ব্লাড ফ্লো, মানে কি, ড্রাগ ব্লাডে ফ্লো হচ্ছে, তো যেই টিস্যুতে বা যেই অর্গানে ব্লাডের ফ্লো বেশি হবে সেই জায়গাতে ডিস্ট্রিবিউশনও তত ফাস্ট হবে। যেমন আমাদের লাংস, আমাদের কিডনি, আমাদের হার্ট, আমাদের লিভার, এই সমস্ত অর্গানগুলোতে ব্লাড ফ্লো বেশি হয়, হাইলি পারফিউজড অর্গান বলা হয়। ব্রেন কিন্তু ব্রেনে সবাই এন্ট্রি করতে পারে না, কারণ ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকে। তো এই অর্গানগুলোতে হাইলি পারফিউজড অর্গান বলা হয়, কারণ কি, এখানে ব্লাডের ফ্লো সব থেকে বেশি হয়, ওইখানে এই অর্গানগুলোতে ড্রাগের ডিস্ট্রিবিউশনও ফাস্ট হয়। ক্লিয়ার, হাইলি পারফিউজড অর্গান বলা হয় এদেরকে। চলো আমরা এখন যেই দুটো কনসেপ্ট আটকে গেল সেই দুটো কনসেপ্টে ফোকাস করে যাব। প্লাজমা প্রোটিন, এই জায়গাতে আসুন। প্লাজমা প্রোটিন এদের কি রোল আছে, আমরা ইসোফেগাস দিয়ে ড্রাগের এন্ট্রি করলো, মাউথ দিয়ে ইসোফেগাস দিয়ে ড্রাগের এন্ট্রি করলো, স্টোমাকে ড্রাগ আসলো বা স্মল ইন্টেস্টাইনে ড্রাগের এন্ট্রি হলো, বা সেখান থেকে লার্জ ইন্টেস্টাইনে ড্রাগ যাক। তাই তো, এরকম ছবি হয়। ইসোফেগাস দিয়ে ড্রাগের এন্ট্রি করলো, সেটা স্টোমাক পোর্শনে আসতে পারে, বা স্টোমাকে আসলো, বা ইন্টেস্টাইনেও আসতে পারে, এখান থেকে ড্রাগের অ্যাবজর্পশন হয়। তো এগুলো আমরা কভার করেছি। তো অ্যাবজর্পশন হয়ে ড্রাগের যে ডিস্ট্রিবিউশন, অ্যাবজর্পশনটা কি, ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশন সাইড থেকে ব্লাড অবধি আসার যে পথটা সেটাকে বলে অ্যাবজর্পশন। এরপর ব্লাডে যা অ্যাক্সেস পেয়ে গেল ড্রাগ ধরো ব্লাডে অ্যাক্সেস পেয়ে গেল, সে ব্লাডের মাধ্যমে ড্রাগ কোথায় যেতে পারে, টার্গেটেড অর্গানে যেতে পারে, নালে কোথায় যেতে পারে, আদার কোনো টিস্যুতে যেতে পারে, আমি একটা টিস্যু এখানে এঁকেছি আর এটা টার্গেটেড অর্গানে লিখেছি। এরপর এইটা একটা ব্লাডের ভেন বা যাই ধরো, আমরা ইনজেকশনের মাধ্যমে ড্রাগ ইনজেক্ট করতে পারি, যেটা ডাইরেক্ট ব্লাডে চলে আসবে। সবার ক্ষেত্রেই কি একটা মেজর প্রবলেম দেখা দিবে, যে এই যে এই ব্লাডের মধ্যে যেমন আরবিসি পেশেন্ট আছে, সেরকমভাবে প্লাজমা পেশেন্ট আছে এবং ডব্লিউবিসিও পেশেন্ট আছে, এবং এখানে সবচেয়ে বেশি পেশেন্ট আছে প্লাজমা। এবং প্লাজমার মধ্যে কী পেশেন্ট থাকে, ওয়াটার পেশেন্ট থাকে এবং প্লাজমা প্রোটিন পেশেন্ট থাকে বিভিন্ন রকমের। ধরো এগুলো আমরা লিখে দিলাম এক একটা করে। প্লাজমা প্রোটিন পেশেন্ট থাকে, বিভিন্ন ট্রান্সপোর্ট প্রোটিন পেশেন্ট থাকে। তাছাড়া আরবিসি আর ডব্লিউবিসি এগুলো আছে, তাদের কোনো রোল নেই, কিন্তু যেগুলো রোল আছে আমরা সেগুলোই ব্লাডের মধ্যে ড্র করলাম। কী হবে তাহলে, এই যে ব্লাডে যে ড্রাগের অ্যাক্সেস পেলো, এই গোলগুলো কী রেখেছি, ধরো এখানে লিখে দিই, এই গোলগুলো আমি যে ছবি এঁকেছি, যে গোলগুলো, এই জিনিসগুলো রাউন্ড শেপেরগুলো, এগুলো ধরো বিভিন্ন ট্রান্সপোর্ট প্রোটিন লিখেছি, ট্রান্সপোর্ট প্রোটিন। আর এই চারকোনা জিনিসগুলো রেক্ট্যাঙ্গেল শেপেরগুলো, এগুলো কি, প্লাজমা প্রোটিন। এগুলো সবই প্লাজমাতে বেঁধে থাকে। ট্রান্সপোর্ট প্রোটিনও প্লাজমারই একটা পার্ট,
প্লাজমা প্রোটিনও একটা প্লাজমার পার্ট, যেগুলো প্লাজমাতে প্রেজেন্ট থাকে। তো হবেটা কি, এই যে ড্রাগগুলো আসলো এবং প্লাজমা কি, বারবার বলেছি প্লাজমা কি, প্লাজমাতে যেহেতু সবচেয়ে বেশি জল প্রেজেন্ট আছে, ওয়াটার, তো এগুলো সব প্লাজমা প্রোটিন, ট্রান্সপোর্ট প্রোটিন, প্লাজমা প্রোটিন, এগুলো কি ওয়াটারি ইন নেচারের হয়ে থাকে, মানে হাইড্রোফিলিক। মানে কি হাইড্রোফিলিক, কেন হাইড্রোফিলিক হয়ে যাচ্ছে, কারণ প্লাজমাতে তো সবচেয়ে বেশি জল প্রেজেন্ট আছে, সেই কারণে। তো এই যে ড্রাগ যেগুলো ব্লাডে আসলো, সেই ড্রাগগুলো কি হবে, সেই প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে যাবে, প্লাজমা প্রোটিনের সাথে ধরো বাইন্ড হয়ে গেল, নাহলে ট্রান্সপোর্ট প্রোটিনের সাথেও বাইন্ড হতে পারে, ট্রান্সপোর্ট প্রোটিনের সাথেও বাইন্ড হতে পারে। ট্রান্সপোর্ট প্রোটিন নাম শুনেই বলতে হচ্ছে ট্রান্সপোর্ট করবে, মানে এদের সাথে যদি বাইন্ড হয় এরা ড্রাগকে কী করবে, ট্রান্সপোর্ট মানে নিয়ে যেতে সাহায্য করবে, ট্রান্সপোর্টেশন করবে। এদের ট্রান্সপোর্ট প্রোটিনের সাথে যদি ড্রাগ বাইন্ড হয়ে যায়, এই ট্রান্সপোর্ট প্রোটিন সেই ড্রাগকে নিয়ে যাবে, তার টার্গেটের অর্গানেও নিয়ে আসতে পারে বা আদার পারফিউজড অর্গানেও নিয়ে আসতে পারে, নিয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু যদি এই প্লাজমা প্রোটিনগুলোই বাইন্ড হয়, যখনই প্লাজমা প্রোটিনে বাইন্ড হয়ে যাবে, সেই ড্রাগ এই প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে রয়ে যাবে, তারা আর ট্রান্সপোর্ট হবে না, তারা আর ট্রান্সপোর্ট হবে না। তো এখানে খুবই ইম্পর্টেন্ট দুটো জিনিস আসে, তারপর আমরা আবার ফোকাস করছি কী কী জিনিস আসে, এখানে আসো। এই যে প্লাজমা প্রোটিনে ড্রাগ বাইন্ড হচ্ছে, কোথায় বাইন্ড হচ্ছে ড্রাগ, প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিনে কি হচ্ছে, ড্রাগের বাইন্ড হয়ে যাচ্ছে, ড্রাগের বাইন্ড হচ্ছে। এই যে বাইন্ডটা দেখতে পাচ্ছি, এই বাইন্ডটা কিন্তু পার্মানেন্ট বাইন্ড নয়, একটা টেম্পোরাল বাইন্ড হয়, টেম্পোরারি বাইন্ড হয়, মানে কিছু সময়ের জন্য বাইন্ড থাকবে, আবার আস্তে আস্তে তারা বাইন্ডটা খুলে যাবে। এই প্লাজমা প্রোটিনকে এই জন্যে কী বলা হয়, এই জন্যে বলা হয় সাইলেন্ট রিসেপ্টর, সাইলেন্ট রিসেপ্টর, সাইলেন্ট রিসেপ্টর বলা হয়। রিসেপ্টর বিভিন্ন টাইপের হয়, রিসেপ্টর বলতে কি, যেখানে আমরা জানি ড্রাগ বাইন্ড হয়ে অ্যাকশান শো করে, ড্রাগের অ্যাফিনিটি থাকে, অ্যাফিনিটি শো করলে ড্রাগ ইন্টেন্সিভ অ্যাক্টিভিটি শো করবে। কিন্তু আরও টাইপের রিসেপ্টর অটো রিসেপ্টর হয়, যে অটো রিসেপ্টর কী হয়, আমরা সিএনএসে পড়বো, বিশেষ করে যাদের রোল আছে যেখানে অটো রিসেপ্টরের কাজ কি, সেখানে যদি বাইন্ড হয়ে যায় নিউরোট্রান্সমিটার এসে, তাহলে নিউরোট্রান্সমিটার রিলিজই কমে যাবে। সেরকম সাইলেন্ট রিসেপ্টর, নাম শুনে সাইলেন্ট রিসেপ্টর, রিসেপ্টর তো মানে এখানে ড্রাগ বাইন্ড হচ্ছে কিন্তু সাইলেন্ট, সাইলেন্ট থাকার কারণে কোনো রকম কোনো ফার্মাকোলজিক্যাল কোনো অ্যাকশান আসবে না, জাস্ট বাইন্ড হয়ে রয়ে যাবে ড্রাগ। এখান থেকে ধরো যেমন হয় না, আমরা বাসে চাপলাম, চেপে হয়তো আমি যাব কলকাতা, মাঝখানে পড়ে গেছে ব্যারাকপুর, ব্যারাকপুরে নেমে একটু দাদা বৌদির বিরিয়ানি খেয়ে চলে যাবো আবার, এরকমই ব্যাপার। ড্রাগে যাওয়ার কথা কলকাতা, কিন্তু মাঝখানে পড়ে গেছে দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুরে, ওখানে নেমে একটু বিরিয়ানি খাবে, খেয়ে আবার চলে যাবে। তো এখানে কী হবে, তাহলে সময়টা বেশি লেগে যাবে ড্রাগের। আমার কলকাতায় যত জলদি যেতে পারে তত জলদি ভালো, ধরো আমি একটা কোনো ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছি, ড্রাগ একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছে, কলকাতা যাবে, যত জলদি চলে যাবে কলকাতা তত ভালো, তত জলদি অ্যাকশান আসবে। কিন্তু সে যেহেতু এই ব্যারাকপুরে বিরিয়ানি খেতে লেগে গেছে, প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে গেছে, তো এখানে কী হয়, তাহলে যেমন আমাদেরও হয় সময় বেশি লাগবে, তো ড্রাগের সময় বেশি লাগবে কলকাতা যেতে, তো অ্যাকশানটা কী হবে, স্লো হয়ে যাবে এবং অনেকক্ষণ সময় তাকে বাসে যেতে হবে, তো লংগেস্ট ডিউরেশান হয়ে যাবে। আস্তে আস্তে আসবো, সমস্ত কিছু কভার করব, জাস্ট তোমাদের ইন্টারেস্ট বাড়ানোটা ইম্পর্ট্যান্ট এবং তোমাদের মন দিয়ে প্রতিটা লাইনে বোঝার চেষ্টা করাটা ইম্পর্ট্যান্ট। জাস্ট লজিক্যালি ভাবতে হবে সমস্ত কিছুকে, যা লেখালেখির কোনো ব্যাপার না, লজিক্যালি ভাবলে ইজি জিনিস। তাহলে প্লাজমা প্রোটিনে ড্রাগের একটা বাইন্ড হচ্ছে, এটাকে টেম্পোরারি বাইন্ডিং হচ্ছে, কিছু সময় পরে এই বাইন্ডিং ওপেন হয়ে ড্রাগ আবার রিলিজ হবে এবং সে যেমন তার সাইট অফ অ্যাকশানে যাওয়ার কথা, সাইট অফ অর্গান বা টার্গেটেড অর্গান, সেখানে যাবে, অ্যাকশান শো করবে, কিন্তু বাইন্ড হয়ে যাওয়ার জন্য কী হচ্ছে, সময়টা ড্রাগের বেশি লাগবে।
কিন্তু সমস্ত ড্রাগ যে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে যাবে এমনটা নয়, কিছু ফ্রি ড্রাগও প্রেজেন্ট থাকবে। ফ্রি ড্রাগ যাদেরকে বলা হয়, কিছু ড্রাগ থাকবে যারা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়, তাদেরকে বলা হয় ফ্রি ড্রাগ। ওই ড্রাগেরই কম্পোনেন্ট, মানে একটা ড্রাগ খেলাম, সেই ড্রাগের কিছু কিছু পোর্শন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে গেছে, কিছু কিছু পোর্শন বাইন্ড হয়নি, তারা খোলাই অবস্থায় আছে। যারা ফ্রি আছে তারা কি হয়ে যাবে, তারা কিন্তু সাইট অফ অর্গানে চলে যাবে। আর যারা ফ্রি নেই, প্লাজমা প্রোটিনে বাইন্ড আছে, তারা ধীরে ধীরে যাবে। যেই কনসেপ্ট আমরা বললাম একটা স্টোরির মাধ্যমে, রাস্তার মাঝে দাদা বৌদির বিরিয়ানি, মনে থাকবে তোমাদের সময় বেশি লাগবে, একবার নেমে গেছে বাস থেকে নেমে বিরিয়ানি খাবে আবার যাবে, সময় বেশি লাগবে। কিন্তু যারা ফ্রি আছে বিরিয়ানি খাবে না, তারা ডাইরেক্ট চলে যাবে, তাদের অ্যাকশান ফাস্ট আসবে। তো ড্রাগের যে ডিস্ট্রিবিউশন হবে সেইটা দুটো টাইপের ডিস্ট্রিবিউশন হবে। তো ড্রাগের যে ডিস্ট্রিবিউশন হবে সেটা তাহলে কি হলো, এখানে আরেকবার দেখে দিই। কিছু ড্রাগ আসলো, কিছু ড্রাগ এই প্লাজমা প্রোটিনের সাথে কি হবে, বাইন্ড হয়ে যাবে, বাইন্ড হয়ে গেছে এরা। আর কিছু ড্রাগ বাইন্ড হয় না, তারা খোলা অবস্থায় আছে। যারা খোলা অবস্থা আছে তারা জলদি টার্গেটেড অর্গানে চলে যাবে, আর যারা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়েছে তারা পরে এখান থেকে আস্তে আস্তে স্লোলি রিলিজ হবে, আবার সাইট অফ অ্যাকশানে যাবে। শুধু এখানে নয়, তারা অন্যান্য টিস্যু যেতে পারে যেখানে হাইলি পারফিউজড অর্গান আছে, এবং সেখান থেকে আবার তারা টার্গেটেড অর্গানে যাবে। যদি আদার পারফিউজড অর্গানে চলে আসে, সেই কন্ডিশানটাকে বলে সিকুইস্টেশন, যেখান থেকে পরবর্তীতে রিডিস্ট্রিবিউশন হবে। আমরা পড়ব রিডিস্ট্রিবিউশন কনসেপ্ট, সিকুইস্টেশন বলা হয়, সিকুইস্টেশন। তাহলে যদি বলে সিকুইস্টেশন জিনিসটা কি, সিকুইস্টেশন জিনিসটা কিছু নয়, ড্রাগের যখন ডিস্ট্রিবিউশন হয়, ড্রাগ তার টার্গেট, যেহেতু সব জায়গাতেই ব্লাড ফ্লো হচ্ছে, যদি কোনো অর্গানে মানে ড্রাগের ধরো ড্রাগ অ্যাকশান শো করবে এমন কোনো একটা জায়গাতে, ধরো স্প্লিনে অ্যাকশান শো করবে বা আদার কোনো পার্সে, যেখানে তুলনায় তার পাশাপাশি যে অর্গানগুলো আছে সেখানে ব্লাড ফ্লো বেশি, তো ড্রাগ হাইলি পারফিউজড অর্গানে প্রথমে এন্ট্রি করে যাবে, কিন্তু সেখানে যেহেতু রিসেপ্টর নাই, কোনো অ্যাকশানও শো করবে না, সেখান থেকে আবার পরবর্তীতে আস্তে আস্তে আবার সেখান থেকে রিলিজ হয়ে আবার তার টার্গেট অর্গানেই যাবে। ঠিক আছে, তো সেই কন্ডিশনটাকে বলা হয় সিকুইস্ট্রেশন, যেটা এই যে পরবর্তীতে আবার ফের এখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে আবার যাচ্ছে টার্গেটেড অর্গানে, সেই কন্ডিশনটাকে বলা হয় রিডিস্ট্রিবিউশন। রিডিস্ট্রিবিউশন, রিডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? এরপর আসো মেন কনসেপ্ট। তাহলে কি বুঝতে পারলাম আমরা, ড্রাগের কি হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে ড্রাগের ডিস্ট্রিবিউশন হচ্ছে। এবং এই ড্রাগের ডিস্ট্রিবিউশন দুটো টাইপের ড্রাগের ডিস্ট্রিবিউশন হবে। তাহলে কোন দুটো টাইপের ড্রাগের ডিস্ট্রিবিউশন হচ্ছে, একটা কি প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ, মানে যারা প্লাজমায় যে প্রোটিন আছে সেখানে বাইন্ড হয়ে গেছে, প্লাজমা প্রোটিন বাউন্ডেড ড্রাগ। কিছু ড্রাগ যেটা প্লাজমা, ব্লাডে যে প্লাজমা আছে সেখানে বাইন্ড হয়ে গেছে, কিন্তু কিছু ড্রাগ কি আছে, ফ্রিলি আছে, ফ্রি ড্রাগ যাদেরকে বলা হয় ফ্রি ড্রাগ। তাহলে ফার্স্ট ডিস্ট্রিবিউশন কার হবে, ফার্স্ট ডিস্ট্রিবিউশন হবে ফ্রি ড্রাগের। ফ্রি ড্রাগের কী হবে, ফার্স্ট ডিস্ট্রিবিউশন। ফ্রি ড্রাগের কী হবে, ফার্স্ট ডিস্ট্রিবিউশন। আর এর কি ডিস্ট্রিবিউশন হবে, স্লো ডিস্ট্রিবিউশন, স্লো ডিস্ট্রিবিউশন হবে। এর যেহেতু ফার্স্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাহলে অ্যাকশান কে প্রথমে দেখাবে, ফ্রি ড্রাগ, এর তাহলে অ্যাকশানও কী হবে, ফাস্ট হবে। এই কারণে কী বলা হয়, ফাস্টেস্ট অ্যাক্টিং। যেহেতু ফার্স্ট ডিস্ট্রিবিউট হয়ে গেছে, প্লাজমা প্রোটিনে বাইন্ডিং হয়ে নেই, ডাইরেক্ট টার্গেটের অর্গানে চলে গেছে, তো ফার্স্ট অ্যাকশানও শো করবে, এই কারণে একে বলা হয় ফাস্টেস্ট অ্যাক্টিং ড্রাগ হবে। আর এ কী হবে, স্লো ডিস্ট্রিবিউশন হচ্ছে, স্লোয়েস্ট অ্যাক্টিং হবে, সবার শেষে যাবে টার্গেটের অর্গানে, স্লোয়েস্ট অ্যাক্টিং ড্রাগ হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আই হোপ বুঝতে পারছো কনসেপ্ট। স্লো অ্যাক্টিং ড্রাগ হবে, কারণ বিরিয়ানি খেতে লেগে গেছে, পরে যাবে, স্লো, ক্লাসে লেটে যায় সব সময়, স্লো অ্যাক্টিং ড্রাগ হবে।
আর যারা এই ফ্রি অবস্থায় আছে, ফ্রি ড্রাগ যাদেরকে বলা হচ্ছে ফ্রি ড্রাগ, এই ড্রাগগুলোর নেচার কেমন হবে তোমরা কনসেপ্ট ভাবার চেষ্টা করো একবার। ফ্রি ড্রাগ প্লাজমা দিয়ে যাচ্ছে। প্লাজমা কি? প্লাজমা একটা ওয়াটার সলুবেল, কারণ প্লাজমাতে থাকে 90% ওয়াটার, তাহলে প্লাজমা প্রোটিন ওয়াটার ইন নেচার হবে। প্লাজমা প্রোটিনে ফ্রি ড্রাগ, এরা বাইন্ড হচ্ছে না, মানে ফ্রি অবস্থা আছে, বাইন্ড কেন হচ্ছে না? প্লাজমাটা ওয়াটার ইন নেচার, তার মানে এরা কি লিপিড ইন নেচারের, এই কারণেই তো বাইন্ড হচ্ছে না। কিন্তু যারা প্লাজমা প্রোটিনে বাউন্ড হয়ে যাচ্ছে তারা কোন নেচারের ড্রাগ হচ্ছে? ওয়াটার সলুবেল ড্রাগ হচ্ছে, ওই কারণেই তো বাইন্ড হচ্ছে, একই জিনিসে বাইন্ড হয়ে যাচ্ছে। কারণ প্লাজমা প্রোটিন ওয়াটার ইন নেচারের প্রথমেই দেখলাম, তাছাড়া আমরা ব্লাড লেকচারে পড়েছি 90% ওয়াটার থাকে প্লাজমার মধ্যে আবার। তো যারা ফ্রি ড্রাগ তারা কোন নেচার হয়ে থাকে? লিপিড সলুবেল, লিপোফিলিক ইন নেচার। আর যারা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয় তারা কি? ওয়াটার সলুবেল ইন নেচার হয়ে যায়। তাহলে ডিস্ট্রিবিউশন কার প্রথমে হচ্ছে? ফ্রি ড্রাগের। কার স্লো হচ্ছে? যারা প্লাজমা প্রোটিনে বাইন্ড হয়েছে, ওয়াটার ইজ সলুবেল ড্রাগ। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? যারা লিপিড সলুবেল ড্রাগ তাদের প্লাজমা প্রোটিনে বাইন্ডিং হওয়াটা কী হবে? ইরিভার্সিবল হবে, তাই তো? যারা লিপিড সলুবেল ড্রাগ তারা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ডিং হবে না, ইরিভার্সিবল হবে। যারা ওয়াটার সলুবেল ড্রাগ তারা প্লাজমা প্রোটিনে বাইন্ডিং হবে। যারা ওয়াটার সলুবেল ড্রাগ, WSD লিখে দিলাম শর্ট ফর্মে, তারা কী হবে? প্লাজমা প্রোটিনের সাথে কী হবে? PPB লিখে দিলাম, প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ডিংটা কী হবে? এরকম হবে। আর যারা লিপিড সলুবেল ড্রাগ তারা প্লাজমা প্রোটিনের সাথে কী হবে? প্লাজমা প্রোটিনের সাথে ইরিভার্সিবল হবে। রিভার্সিবল, এটা রিভার্সিবল নয়। ক্লিয়ার? চলো, আই হোপ তোমরা এই জায়গাটা ক্লিয়ার করতে নিয়েছো। এরপর আসো এখানে, এরা ফাস্টেস্ট অ্যাক্টিং হচ্ছে, জলদি অ্যাকশান শো করছে। তো যখন জলদি অ্যাকশানও শো করে দিচ্ছে তো জলদি সে ব্যাকও করবে, তার মানে এ কী হচ্ছে? জলদি ব্যাক করে বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে বডিতে কম সময়ের জন্য থাকছে, বাসে খুব কম সময়ের জন্য থাকছে, জলদি কলকাতা গেল, জলদি ব্যাক করে গেল। তাহলে কি? শর্টেস্ট ডিউরেশন, এর ডিউরেশনটা কি? শর্টেস্ট ডিউরেশন অফ অ্যাকশান। কিন্তু এর কি হবে? সারা দিন লেগে যাবে, সারাদিন। তো লং টাইমের জন্য বাসে থাকবে, লংগেস্ট ডিউরেশন অফ অ্যাকশান, লংগেস্ট ডিউরেশন অফ অ্যাকশান। ক্লিয়ার? স্লোয়েস্ট অ্যাক্টিং হচ্ছে, অনেক পরে যাবে স্কুলে, আর লংগেস্ট অনেক সময় লাগে, স্কুলেও যাবে দেরি করে, রাস্তায় আড্ডা মেরে মেরে আবার বাড়ি আসবে, অনেকক্ষণ সময় রাস্তায়। এই জলদি স্কুলে যাবে, কাজ সারবে, জলদি চলে আসবে, শর্টেস্ট অ্যাক্টিং। এই কারণে টি হাফও কী হবে? লেস হবে। আর এর টি হাফও কী হবে? লং হবে, মোর হবে। টি হাফ মানে কি? প্লাজমা হাফ লাইফ। আর এর অ্যাডভার্স এফেক্ট কী হবে বলো? অ্যাডভার্স এফেক্ট, বডিতে বেশিক্ষণ সময়ের জন্য থাকলেই অ্যাডভার্স এফেক্টও বেশি শো করবে। এখানে এর অ্যাডভার্স এফেক্ট কী হবে? হাই হবে, হাই ইমিউনিটি হবে, টক্সিসিটি কজ করবে। এর অ্যাডভার্স এফেক্ট কী হবে? লেস হবে, কম হবে, কারণ এ বডিতে থাকছে না, বাইরে বেরিয়েছে, অ্যাডভার্স এফেক্ট কী শো করবে? তো এই অ্যাডভার্স এফেক্টের কনসেপ্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে অ্যাডভার্স এফেক্ট কার ক্ষেত্রে হাই হচ্ছে? যে বেশিক্ষণ সময়ের জন্যে ব্লাডে প্রেজেন্ট থাকছে, বডিতে বেশিক্ষণ সময়ের জন্য প্রেজেন্ট থাকছে, তার অ্যাডভার্স এফেক্ট হাই হচ্ছে। আর কার লেস হচ্ছে? যে কম সময় থাকছে, তার অ্যাডভার্স এফেক্টও কম হবে। এই কারণে আমরা পরবর্তীতে মেটাবলিজমের সময় পড়ব যে মাইক্রোজোমাল এনজাইম, যেটা সাইটোক্রোম 450 এনজাইম বলা হয়। কিছু কিছু ড্রাগ আছে যারা এই সাইটোক্রোম 450 এনজাইমকে কী করে? ইনহিবিট করে দেয়। যেমন আমাদের একটা ড্রাগের নাম কিটোকোনাজল, ইনহিবিট করে দেয় এই এনজাইমটাকে। আর এই এনজাইমটার রোল কি?
এই এনজাইমটার রোল হচ্ছে ড্রাগের মেটাবলিজম করা। এই এনজাইমটার রোল কি? ড্রাগের মেটাবলিজম করা। কিন্তু কিছু কিছু ড্রাগ কি বললাম, যেমন একটা এক্সাম্পল বললাম কিটোকোনাজল, তারা কি করছে সাইটোক্রোম 450 এনজাইমটাকে কি করছে, এই এনজাইমটাকে ইনহিবিট করে দিচ্ছে, ইনহিবিট করেছে, যার কারণে কি হচ্ছে এই এনজাইমটা যেটা রোল সেটা হবে না। কি এই এনজাইমটার রোল কি? ড্রাগের মেটাবলিজম করা। কিন্তু যখন এনজাইমটা নেই, ড্রাগের কী হবে? মেটাবলিজম হতে পারবে না। আর ড্রাগ যদি মেটাবলিজম না হয়, মেটাবলিজমের পরে হচ্ছে এক্সক্রিয়েশন, তাহলে ড্রাগ বডিতেই রয়ে যাবে। আর বডিতে যদি ড্রাগ বেশি সময়ের জন্য রয়ে যায় ব্লাডে, তাহলে কি অ্যাডভার্স এফেক্টও কী হবে? হাই হবে। তাহলে সেই সমস্ত ড্রাগ কী কজ করবে? টক্সিসিটি কজ করবে। সেই সমস্ত ড্রাগ টক্সিসিটি কজ করে। ইম্পর্টেন্ট কনসেপ্ট পিওয়াইকিউ সিরিজে দেখতে পেয়েছে, অনেক পিওয়াইকিউ যারা প্র্যাকটিস করে এমসিকিউ, এখান থেকে এমসিকিউ কোশ্চেন দেখা যাচ্ছে। তো এই ফার্মাকোলজির যে ইন্ট্রোডাকশন পার্টটা, এখানে লজিক্যালি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং তোমাদেরকে আমরা লজিক্যালি বুঝাচ্ছি এবং বিভিন্ন উদাহরণ, বিভিন্ন এক্সাম্পলের সাথে রিয়েল লাইফের এক্সপিরিয়েন্সের সাথে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা নিজেরা ওই জায়গাটাকে ফিল করে বুঝতে পারো। এবং এই কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারো এই ফার্মাকোলজি ইন্ট্রোডাকশান পার্টের, ইজিলি অ্যান্সার দিতে পারবে। এখানে লেখালেখি বা বেশি মুখস্থ করে কিচ্ছু হবে না, জাস্ট বোঝার ব্যাপার, এবং বোঝার মতনও কিছু নেই, জাস্ট রিয়েল লাইফের লজিক্যালিভাবে জিনিসগুলোকে ভাবলে ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে তোমরা পেরে গেছো। চলো, এরপর এই জায়গাগুলোতে আসো। আমরা এতক্ষণ ধরে প্লাজমা প্রোটিন পড়লাম, তাহলে প্লাজমা প্রোটিন যেটা ব্লাডের মধ্যে 55% প্রেজেন্ট আছে, এবং এই প্লাজমা প্রোটিনের মধ্যে অ্যারাউন্ড 90% ওয়াটার প্রেজেন্ট থেকে পড়ে এসেছি, এবং ব্লাডে তো আমরা পড়েছি। তো এই প্লাজমা প্রোটিনের মধ্যে বিভিন্ন টাইপের জিনিস প্রেজেন্ট থাকে। আরও এখানে 3টে আমরা লিখেছি যেগুলো আমাদের ব্লাডের মানে এখানে বোঝার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু আরও অনেক জিনিস থাকে এখানে। বিভিন্ন অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে, গামা গ্লোবিন প্রেজেন্ট, বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর প্রেজেন্ট থাকে প্লাজমার মধ্যে। এগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু ব্লাডের অ্যানাটমির লেকচারটা একবার দেখে নেবে, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এনজাইমেটিক বিভিন্ন প্রোটিন প্রেজেন্ট থাকে যারা ড্রাগের মেটাবলিজমও করে দেয় অনেক সময়। ট্রান্সপোর্ট প্রোটিন বললাম, যারা ড্রাগকে ট্রান্সপোর্টেশন হেল্প করে। তো এই ট্রান্সপোর্ট প্রোটিনের কারণে একটা ডিজিজ হয়, যে ডিজিজটার নাম হচ্ছে উইলসন ডিজিজ। যেটা কিসের জন্য হয়? কোপারের জন্য হয়। কোপারের কি হয়? অ্যাকুমুলেশন। এই ট্রান্সপোর্ট প্রোটিন কি করে? কোপারকে ট্রান্সপোর্ট করে করে এক্সট্রা কোপারকে বাইরে বার করে দেয়। কিন্তু এই ট্রান্সপোর্ট প্রোটিনের যদি কোনো জেনেটিক কারণে কোনো যদি প্রবলেম দেখা দেয়, বিশেষ করে জেনেটিক কারণে দেখা যায় উইলসন ডিজিজ, তাহলে উইলসন ডিজিজ কখন হয়? কোপারের অ্যাকুমুলেশন। কোপার বাইরে বেরাতে পারে না, বডিতে রয়ে যায়, কারণ ট্রান্সপোর্ট প্রোটিন কাজ করতে পারছে না কোপারের জন্যে। কোপার বাইরে এক্সক্রিট হচ্ছে না, বডিতে অ্যাকুমুলেশন হচ্ছে, যেই কারণে যে ডিজিজটা দেখা যায় তাকে বলা হয় উইলসন ডিজিজ। ক্লিয়ার? তাকে বলা হয় উইলসন ডিজিজ। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে, হেলথের কোশ্চেন ওইটা, উইলসন ডিজিজ কি, কিসের জন্য হয়। ক্লিয়ার? তো আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বাইন্ডিং প্রোটিন। যেটা কি বাইন্ডিং প্রোটিন? যেটাকে বলা হচ্ছে প্লাজমা বাইন্ডিং প্রোটিন, যেটা আমরা এতক্ষণ ধরে পড়ে আসলাম। প্লাজমা বাইন্ডিং প্রোটিন, প্লাজমা বাইন্ডিং প্রোটিন। প্লাজমাতে সবচেয়ে বেশি কোন বাইন্ডিং প্রোটিন প্রেজেন্ট থাকে? অ্যালবুমিন। মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন বলা হয় এই অ্যালবুমিনকে। প্রিভিয়াসের এমসিকিউ আমরা ব্লাডের লেকচারেও কভার করেছি এমসিকিউ, সেখানে বলেছি যে মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন হচ্ছে অ্যালবুমিন। এই অ্যালবুমিনের সাথে কোন ড্রাগ বাইন্ড হয়? অ্যাসিডিক ড্রাগ বাইন্ড হয়। খুবই ইম্পর্টেন্ট, অ্যাসিডিক ড্রাগ বাইন্ডস উইথ অ্যালবুমিন প্লাজমা প্রোটিন। বেসিক ড্রাগ কোন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়? আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন।
বেসিক ড্রাগ কোন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়? আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন, মোস্ট ইম্পর্টেন্ট। ওয়াটার সলুবল ভিটামিন কার সাথে বাইন্ড হয়? ওয়াটার সলুবল ভিটামিন আলফা 1 গ্লোবিউলিন। এবং ফ্যাট সলুবল ভিটামিন কার সাথে বাইন্ড হয়? আলফা 2 গ্লোবিউলিনের সাথে বাইন্ড হয়। ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে কোশ্চেন দেখবে যে অ্যাসিড ড্রাগ কোন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়, অপশান দিয়ে দেবে অ্যালবুমিন, আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন, আলফা 1 গ্লোবিউলিন, অল অফ দ্য অ্যাবাভ। তো অ্যাসিডিক ড্রাগের জন্য অ্যালবুমিন, অ্যাসিড ড্রাগের জন্য অ্যালবুমিন, বেসিক ড্রাগের জন্য আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন, এবং ওয়াটার সলুবেল ভিটামিনের জন্য আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন, আলফা 1 গ্লোবিউলিন, এবং ফ্যাট সলুবেল ভিটামিনের জন্য আলফা 2 গ্লোবিউলিন। এই বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড হবে এবং বাইন্ডিং হয়ে গেলে ড্রাগ আস্তে আস্তে যাবে। এবং এই বাইন্ডিংটা কী হবে? টেম্পোরারি বাইন্ডিং হবে। বারবার বলছি টেম্পোরারি, পুরো একবারে পার্মানেন্ট বাইন্ডিং নয়, টেম্পোরারি বাইন্ডিং হবে। ধীরে ধীরে এখান থেকে ড্রাগ কী হবে? রিলিজ হবে এবং তার সাইট অফ অ্যাকশানে যাবে এবং অ্যাকশান শো করবে। এই বাইন্ডিংটা, এই যে বাইন্ডিং হচ্ছে এটা কী বলা হয়? প্লাজমা প্রোটিনকে এই কারণে কী বলা হয়? সাইলেন্ট রিসেপ্টর। মনে থাকবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, সাইলেন্ট রিসেপ্টর বলা হয় এই প্লাজমা প্রোটিনকে। চলো এটা কভার করে নিলাম আমরা। আর কি রয়ে গেছে? এই প্লাজমা প্রোটিন, এই তো আমরা এইমাত্র পড়েই নিলাম। Plasma protein, it is a silent receptor, temporary binding by active or facilitated transfer। এখানে কী হয়? টেম্পোরারি বাইন্ড হয়, যেটা একটা সাইলেন্ট রিসেপ্টর বলা হয়। এরপর এখান থেকে একটা কনসেপ্ট আছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। কী কনসেপ্ট আছে? ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। যেই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা পসিবল নয়, যেটাকে একটা হাইপোথিক্যাল অ্যাপ্রোচ বলা হয়। হাইপোথেটিক্যাল অ্যাপ্রোচ, হাইপোথেটিক্যাল মানে যার ক্যালকুলেশন পসিবল নয়, হাইপোথেটিক্যাল অ্যাপ্রোচ। এখান থেকে নিউমেরিক্যাল দেয়, বিভিন্ন ম্যাথ দেয়, যার একক কী হয়? লিটার হয়ে থাকে, যার ইউনিট লিটার হয়ে থাকে। এই ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা কি? ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কার বেশি হবে? ভলিউম অফ আচ্ছা আগে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা বলে দিই, তাহলে তোমরা আমাকে অ্যান্সার দেবে যে কার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি হবে। ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের ডেফিনেশনে বলে যে ফ্লুইড ভলিউম দ্যাট ক্যান অ্যাকুমুলেট অল দ্য অ্যাডমিনিস্ট্রেটেড ডোজ, ফ্লুইড ভলিউম অফ দ্য ড্রাগ দ্যাট ক্যান অ্যাকুমুলেট অল দ্য অ্যাডমিনিস্ট্রেটেড ডোজ। মানে কি? মানে এই যে ব্লাড, এই ব্লাডের মধ্যে যে প্লাজমা প্রোটিন আছে এবং এই প্লাজমা প্রোটিনে যে ড্রাগ বাইন্ড হচ্ছে, তার কারণে ড্রাগ প্লাজমাতে রয়ে যাচ্ছে। কিছু ফ্রি ড্রাগ আছে যারাই কোথায় যাচ্ছে? সাইট অফ অ্যাকশান বা টার্গেটেড অর্গানে যাচ্ছে। কিছু আছে যারা আদার্স পারফিউজড অর্গানে চলে যাচ্ছে, কিন্তু সেখানে যেটাকে বলা হয় কি? সিকুইস্ট্রেশন। প্রথমে বললাম যেখান থেকে পরবর্তীতে ফের রিডিস্ট্রিবিউট হয়ে সাইট অফ অ্যাকশানে চলে যাবে, কারণ এখানে কোনো রিসেপ্টর নেই। যেখানে রিসেপ্টর আছে সেটাই টার্গেটেড অর্গান। তো ড্রাগের কোনো পোর্শানে আর ব্লাডে থাকা চলবে না, সমস্তটাই তার টার্গেটেড অর্গান বা টার্গেটেড টিস্যুতে চলে গেছে। যে ড্রাগের যত ভালো হবে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন তত ভালো। মানে ড্রাগ তো ব্লাডে আসছে, ব্লাডে অ্যাক্সেস পেলে সে ডিস্ট্রিবিউট হয়ে আদার্স জায়গাতে যাচ্ছে, কিন্তু ব্লাডে প্লাজমা প্রোটিনের জন্য সেখানে ড্রাগ বাইন্ড হয়ে যাচ্ছে, যেটা টেম্পোরারি বাইন্ড। সেখান থেকে স্লোলি ড্রাগ রিলিজ হচ্ছে, লেটে ডিস্ট্রিবিউট হচ্ছে, স্লো অ্যাক্টিং হয়ে যাচ্ছে, লংগেস্ট ডিউরেশন অফ অ্যাকশান হচ্ছে ড্রাগের। এই জিনিসগুলোর জন্য তো ড্রাগের অ্যাকশান ব্লাডে রয়ে যাচ্ছে। কিন্তু এই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কাকে বলা হচ্ছে? কোনো পোর্শন ড্রাগই আর ব্লাডে থাকা চলবে না, সমস্তটাই কোথায় চলে যেতে হবে? তার সাইট অফ অ্যাকশানে। সেইটাকেই বলা হয় ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। মানে যদি কোনো ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ভালো হয়, সেই ড্রাগে কোনো পোর্শনে আর ব্লাডে থাকবে না, সমস্তটাই তারা সাইট অফ অ্যাকশানে চলে গেছে, সমস্তটা তার সাইট অফ অ্যাকশানে চলে গেছে। কি বললাম? কোনো ড্রাগের যদি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ভালো হয়, সেই ড্রাগ তার মানে ব্লাডে কোনো পোর্শনই তার আর প্রেজেন্ট নেই, সমস্ত ড্রাগের যে ডোজ আমরা নিয়েছি সমস্ত ডোজটাই
তার টার্গেটেড অর্গান বা সাইট অফ অ্যাকশানে চলে গেছে। ক্লিয়ার? তাহলে এই যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কার ভালো হবে, কোন ড্রাগের ভালো হবে, কোন ড্রাগে ভালো হবে? যদি ড্রাগটা ফ্রিলি থাকে, ফ্রিলি ড্রাগ যদি হয়, কারণ ফ্রি ড্রাগ মানেই প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয় না। তার প্রথমে পড়ে আসলাম, তার কী হবে, ফাস্ট ডিস্ট্রিবিউশন হবে, ব্লাডে প্রেজেন্ট থাকবে না, তারই তাহলে ফ্রি ড্রাগেরই তাহলে কী হবে, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যাকে ভিডিভাবে ডিনোট করা হয় তার হাই হবে। আর ফ্রি ড্রাগ মানেই কি, সেই ড্রাগটা কি বললাম, লিপোফিলিক। লিপোফিলিক, তাহলে লিপোফিলিক যে ড্রাগ আছে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি হবে। আর ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি হয়ে যাওয়া মানে সেই ড্রাগের এক্সক্রিয়েশনও কী হবে, ফাস্ট হবে। একই কনসেপ্ট, আমরা এইমাত্র ফ্রি ড্রাগের ক্ষেত্রে এই জিনিসগুলোকে ক্লিয়ার করে দিয়েছি, শুধু মাঝখানে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা অ্যাড হয়ে গেছে। ভলিউম অফ ডিস্ট্রিবিউশনের ডেফিনেশনই একে অ্যাড করছে ফ্রি ড্রাগের সাথে, কারণ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন সেই ভলিউমটাকেই বলা হয় যেই ভলিউম ড্রাগ কোনো রকম আর ব্লাডে থাকবে না, সমস্তটাই তার যে টার্গেটেড অর্গান আছে সেখানে চলে যাবে। ব্লাড থেকে সমস্ত ড্রাগই তার কোথায় চলে যাবে, টার্গেটেড টিস্যুতে চলে যাবে, টার্গেটেড টিস্যুতে চলে যাবে, সমস্ত ড্রাগটাই চলে যাবে টার্গেটেড টিস্যুতে, যেটা একটা হাইপোথিক্যাল আসছে। তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কোন ড্রাগের বেশি হচ্ছে, যারা ফ্রি ড্রাগ। আর ফ্রি ড্রাগ মানে আমরা কি পড়ে আসলাম, যারা লিপোফিলিক ড্রাগ। আর যার যত ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি হবে, মানে সমস্ত টার্গেটেড অর্গানে চলে গেছে, সে তত কী হবে, ফাস্ট অ্যাকশান শো করবে, ফাস্টেস্ট অ্যাক্টিং হবে, ফাস্টেস্ট অ্যাক্টিং হবে, ফাস্ট অ্যাকশান শো করবে, ফাস্ট অ্যাকশান শো করবে, এবং তার কী হবে, বডি থেকে বেরিয়ে যাওয়াটাও তাহলে কী হবে, শর্টেস্ট অ্যাক্টিং হবে। শর্টেস্ট অ্যাকশন বলতে শর্টেস্ট ডিউরেশন অফ অ্যাকশন লেখা বেটার হবে, শর্টেস্ট ডিউরেশন অফ অ্যাকশন, মানে দুটো অ্যাক্টিং তখন আবার শর্টেস্ট ডিউরেশন অফ অ্যাকশন। শর্টেস্ট অ্যাক্টিং মানে কি, সে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি, জলদি ব্লাডে আসলো, জলদি টার্গেটেড অর্গানে চলে গেল, জলদি অ্যাকশান শো করলো, মানে ফাস্ট অ্যাকশান শো করে দিল, ফার্মাকোলজিক্যাল অ্যাকশান ফাস্ট শো করে দিল, ফার্মাকোলজিক্যাল অ্যাকশান। আর যত অ্যাকশান শো করে দেওয়ার পরেই সে বডি থেকে বাইরে বেরিয়ে চলে গেল, বডিতে খুব কম সময়ের জন্য প্রেজেন্ট থাকলো। এই কারণে কি হচ্ছে, শর্টেস্ট ডিউরেশান, এর ডিউরেশানটা বডিতে খুব কম, এই কারণে এর অ্যাডভার্স এফেক্টও কম হবে। ক্লিয়ার এইটুকুন? ক্লিয়ার। কিন্তু কিন্তু যদি আমরা এই ড্রাগটা শর্টেস্ট ডিউরেশন আছে, মানে অ্যাকশান তো জলদি শো করছে, জলদি বাইরে বেরিয়ে যাচ্ছে, তো বডিতে যদি বেশিক্ষণ সময়ের জন্য ড্রাগটাকে রাখতে হয়, কারণ এরকম কন্ডিশনও আসতে পারে, তোমরা ভাবো, ইমাজিনেশান করো, বললাম ড্রাগ ব্লাডের মাধ্যমে টার্গেটেড অর্গানে যাচ্ছে বা আদার পারফিউজড অর্গানে যাচ্ছে, আমি ধরে নিলাম ড্রাগ টার্গেট অর্গানে গেলই না, গেল হয়তো খুব কম পরিমাণে, সে বেশিরভাগটাই চলে গেছে আদার পারফিউজড অর্গানে, সে হয়তো সেখান থেকেই আবার বাইরে এক্সকিউট হয়ে, তাহলে সে কি অ্যাকশান শো করবে, শো করছে না তো ফার্মাকোলজিক্যাল অ্যাকশান। হাই যদি কোনো ড্রাগের হাই লিপোফিলিসিটি হয়, সেক্ষেত্রে প্রবলেমটা দেখা যায় হাই লিপোফিলিসিটির জন্যে, ডাইরেক্ট যে হাই পারফিউজড অর্গানে যে ঢুকে গেল, অ্যাকশান অল্প শো করে বাইরে বেরিয়ে যেতে পারে, থাকছে না, বা এরকমও কন্ডিশান আসতে পারে আমার এমন প্রয়োজন পড়লো ড্রাগটাকে বেশিক্ষণ সময়ের জন্য বডিতে রাখার, কারণ বেশি সময় রাখা যাবে না, কারণ এর শর্টেজ ডিউরেশন হচ্ছে, কিন্তু আমরা চাই ড্রাগটাকে বেশিক্ষণ সময়ের জন্য বডিতে রাখতে, কারণ যদি এরকমই হয় তো আমাকে তো সারাদিনে অনেক ডোজ খেতে হবে, সকালে একটা খাচ্ছি, 2 ঘন্টা 3 ঘন্টা সাথে সাথে তো ডোজ খেতে হবে, তাহলে আমাকে ইম্পসিবল হয়ে যাবে ব্যাপারটা, সবসময় ডোজ খেতে হবে। অ্যাকশান তো জলদি পেয়ে যাচ্ছি, জলদি কাজ দেখে দিচ্ছে, কিন্তু আবার সঙ্গে সঙ্গে আবার বাইরে বেরিয়ে যাচ্ছে, আবার একটু পরেই আমার আবার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো এই যে শর্টেজ ডিউরেশন প্রবলেম, এইটাকে বাড়ানোর জন্য, তাকে একটু লংগেস্ট সময়ের জন্য বডিতে রাখার জন্যে, এর সাথে যে অ্যাডিশনাল ডোজকে দেওয়া হয়,
অ্যাডিশনাল ডোজকে দেওয়া হয় সেই ডোজটাকে বলা হয় লোডিং ডোজ, সেই ডোজটাকে বলা হয় লোডিং ডোজ। তাহলে লোডিং ডোজ কি, লোডিং ডোজ কি, লোডিং ডোজের কনসেপ্ট তাহলে কি হলো, লোডিং ডোজ, লোডিং ডোজ, লোডিং ডোজ। এই লোডিং ডোজের কনসেপ্ট তাহলে কী আসলো, লোডিং ডোজ কর সাথে দেওয়া হচ্ছে ড্রাগকে, এই যে যার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি, মানে যার লিপোফিলিসিটি বেশি, লিপোফিলিসিটি যার বেশি, সেই ড্রাগের সাথে লোডিং ডোজকে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে, কারণ তার অ্যাকশানকে একটু ইনক্রিজ করেছে, ড্রাগের ডোজকে লোডিং ডোজ দিয়ে ড্রাগের ডোজকে একটু ইনক্রিজ করে দেওয়া হচ্ছে, ইনক্রিজ করে, যাতে বডিতে সে একটু লংগেস্ট সময়ের জন্য প্রেজেন্ট থাকে। কারণ এরা কি হয়, শর্টেস্ট ডিউরেশন অ্যাকশন হয়, তো এই লংগেস্ট ডিউরেশন করার জন্য ড্রাগকে যে এক্সট্রা ডোজকে ইনক্রিজ করা হচ্ছে, সেই এক্সট্রা ডোজটাকেই লোডিং ডোজ বলা হয়। তাহলে লোডিং ডোজ কি, যদি লোডিং ডোজের ডেফিনেশন জিজ্ঞেস করে, লোডিং ডোজ ইজ দ্য ডিটারমিনেন্ট অফ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। লোডিং ডোজ কি করে, ডিউরেশন অফ অ্যাকশানকে কি করে, মেনটেন করে। কি মেনটেন করে, ডিউরেশন অফ অ্যাকশানকে কি করছে, অ্যাকশানকে মেনটেন করছে, ডিউরেশন অফ অ্যাকশানকে কি করছে, মেনটেন করছে। আর এই ডেফিনেশন যদি জিজ্ঞেস করে কি, খুবই ইম্পর্টেন্ট, লোডিং ডোজ ইজ দ্য ডিটারমিনেন্ট, is the determinant of volume of distribution. Loading dose is the determinant of volume of distribution. বিভিন্ন PYQ সিরিজে এই কোশ্চেন লিখতে হবে। কী কোশ্চেন দেবে, দ্য ডিটারমিনেন্ট অফ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বলে চারটে অপশান দিয়ে দেবে। যেই অপশানটাই আমরা লোডিং ডোজ দেখতে পাবো, সেই অপশানটাই রাইট অ্যান্সার হবে, তাই তো। তাহলে এই কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার। তাহলে আমাকে একটা কোশ্চেনের তোমরা কমেন্ট সেকশানে অ্যান্সার দাও, এই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশানে অ্যান্সার দাও। একটা ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কম, লেস, তাহলে তার অ্যাডভার্স এফেক্ট যে শো করবে সেটা হাই হবে না লো হবে, মানে সে বেশি অ্যাকশান অ্যাডভার্স এফেক্ট শো করবে না কম অ্যাডভার্স এফেক্ট শো করবে। তার ডোজ রিডিউস নেসেসারি না নেসেসারি নয়, না নেসেসারি নয়, নট নেসেসারি, নট নেসেসারি। আচ্ছা দাও কী বললাম, একটা ড্রাগ যার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন লেস, সেই ড্রাগের অ্যাডভার্স এফেক্ট কী হবে, হাই হবে না লো হবে, কী হবে আমাকে অ্যান্সার দাও। এবং সেই ড্রাগের ডোজ রিডিউস করা নেসেসারি না নেসেসারি নয়, নট নেসেসারি, কী হবে। যদি তোমরা কনসেপচুয়াল ক্লিয়ার করতে পারো, যারা তোমরা বুঝতে পারো, আই হোপ তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটাও দিতে পারো। আমি এর অ্যান্সার কিন্তু কমেন্ট সেকশনে ডিজার্ভ করবো তোমাদের থেকে, ক্লিয়ার। আই হোপ তোমরা কোশ্চেনও বুঝতে পেরেছো। আর লোডিং ডোজ ক্যালকুলেশন করার যে থিওরি, সেটা মনে রাখো সবাই, কোশ্চেন জিজ্ঞেস করে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, টোটাল প্লাজমা কনসেন্ট্রেশন, টোটাল অ্যাডমিনিস্টার্ড ডোজ, টোটাল অ্যাডমিনিস্টার্ড ডোজ বাই প্লাজমা কনসেন্ট্রেশন অফ ড্রাগ,
এখান থেকে কি হয়, প্লাজমা কনসেন্ট্রেশন ড্রাগের যত কম হবে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন তত বেশি হয়। প্লাজমাতে ড্রাগের কনসেন্ট্রেশন নেই, মানে সমস্ত ড্রাগ কোথায় চলে গেছে, টিস্যুতে চলে গেছে। আর কি এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি, তার মানে সেই ড্রাগ ব্লাডে কি আছে, ব্লাডে কম প্রেজেন্ট আছে। কোথায় বেশি প্রেজেন্ট আছে, টিস্যুতে বেশি প্রেজেন্ট আছে, ব্লাডে কম, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি, মানে সমস্ত ড্রাগ ব্লাড থেকে টিস্যুতে চলে যাচ্ছে, কারণ টিস্যুতে বেশি, ব্লাডে কম। আর যেই ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন লেস, সেই ড্রাগ কোথায় বেশি প্রেজেন্ট আছে, ব্লাডে বেশি প্রেজেন্ট আছে। আর টিস্যুতে কেমন প্রেজেন্ট আছে, টিস্যুতে কম প্রেজেন্ট আছে। ক্লিয়ার, আমরা অলরেডি ডিসকাস করেছি। কোশ্চেনটা কি, একটা ড্রাগ টক্সিসিটি শো করেছে, কি কজ করছে, টক্সিসিটি কজ করেছে। এটা ড্রাগ টক্সিসিটি কজ করেছে এবং সেই ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হাই, তাহলে তার ওই ড্রাগের টক্সিসিটি কমানোর জন্যে হিমোডায়ালিসিস কি করা যাবে, না অন্য কোনো স্টেপ নিতে হবে টক্সিসিটি কম করার জন্যে? বুঝতে পারলে, একটা ড্রাগ যার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কি হাই, সেই ড্রাগটার কি হয়েছে, একটা টক্সিসিটি কজ করেছে, সেই ড্রাগটা একটা টক্সিসিটি কজ করেছে। তো সেই টক্সিসিটি কম করার জন্যে বা রিডিউস করার জন্যে হিমোডায়ালিসিস করা যাবে, না অন্য কোনো স্টেপ নিতে হবে? কোশ্চেনটা এরকমই, আমরা বুঝিয়ে বললাম, তো এরকম ভাষাতেই লেখা থাকবে, তোমরা জাস্ট বুঝে নেবে। হিমোডায়ালিসিস মানে কি, ব্লাডের ফিল্টারেশন, ব্লাডকে ফিল্টার করা। তাহলে সেটা কি পসিবল? পসিবল নয়। হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন মানে ড্রাগ তো ব্লাডেই নেই, সমস্ত টিস্যুতে চলে গেছে, তাহলে আমরা হিমোডায়ালিসিস করে করবোই কি, ড্রাগ তো ব্লাডে নেই। হিমোডায়ালিসিস মানে ব্লাডকে ফিল্টার করা, ব্লাড ফিল্টার করে আমরা তাকে টক্সিটি রিডিউস করবো কীভাবে? ড্রাগ তো ব্লাডেই নেই, ড্রাগ তো টিস্যুতে চলে গেছে, তাহলে হিমোডায়ালিসিস করে ফায়দাটা কি? কোনো রকম কোনো ফায়দা নেই, অন্য কোনো স্টেপ দেখতে হবে, কোনো অ্যান্টিডোট দিতে হবে, আদার্স কোনো অ্যান্টিডোট। আর কোন ড্রাগের ভলিউম ডিস্ট্রিবিউশন হাই? সবচেয়ে ক্লোরোকুইন যেটা অ্যান্টি ম্যালেরিয়ার ড্রাগ, 4-অ্যামাইনো-কুলিনোলিক ক্লাসের ড্রাগ, তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন এত বেশি, সে রেটিনাতে পর্যন্ত ডিপোজিট হতে শুরু করে, চোখে যে রেটিনা পোর্শন আছে সেখানে অবধি ডিপোজিট হয়ে যায়, এইখানে ব্লাড হয়ে যায় ভিশন। কিন্তু যখনই ওরকম কন্ডিশন আসে, আমরা যদি ক্লোরোকুইনকে উইথড্র করে নিই, আবার এইটা অটোমেটিক্যালি রিডিউস হয়ে যায়, মানে এটা ইরিভার্সিবলভাবে রেটিনাতে ডিপোজিট হয়। ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেক সময় জিলেটের কোশ্চেন পেপারেও আই হোপ দেখা গেছে। তাছাড়া বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। আই হোপ তোমরা কিন্তু এই কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো। আমরা তো পড়ে নিলাম, এবার আসছে রিডিস্ট্রিবিউশনের কনসেপ্ট, যেটা অলরেডি আমরা একটা নাম দিয়ে দিয়েছি। কি নাম দিয়ে দিয়েছি? এর নাম আমরা কি দিয়েছি? সিকুইস্ট্রেশন বা সিকুইস্ট্রেশন, যে যাবে উচ্চারণ করবে, সিকুইস্ট্রেশন। টার্গেটেড অর্গানের ড্রাগ যদি না যায়, যদি ড্রাগ আদার অর্গানে ডিপোজিট হয়ে যায়, টার্গেটেড অর্গানের ড্রাগ না গিয়ে আদার অর্গানে, আদার কোনো পারফিউজড অর্গান বা ফ্যাটি অর্গানে যদি ড্রাগ ডিপোজিট হয়ে যায়, সেখান থেকে ড্রাগ আবার টার্গেটেড অর্গানে রিলিজ হয়। কিন্তু এই ডিপোজিটান হয়ে যাওয়ার এই যে প্রসেস, এইটাকে বলা হয় সিকুইস্ট্রেশন। এই প্রসেসটাকে বলা হয় সিকুইস্ট্রেশন। আর এখান থেকে সিকুইস্ট্রেশন থেকে ড্রাগ আবার রিলিজ হওয়ার যে প্রসেস, সেটাকে বলা হয় রিডিস্ট্রিবিউশন অফ দ্য ড্রাগ, যেখান থেকে জিলেটের কোশ্চেন অলরেডি একটা চলে এসেছে। তো ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, জিলেটে আসছে মানে তোমার কম্পিটিটিভ লেভেলের এক্সামে তো আসেই কোশ্চেন।
তো রিডিস্ট্রিবিউশন কি, পড়া যাক জিনিসটাকে। রিডিস্ট্রিবিউশন অকার্স মেনলি হাইলি লিপিড সলুবেল ড্রাগ। কেন হাইলি লিপিড সলুবেল ড্রাগের হচ্ছে? আর আমি বললাম আদার অর্গান বলতে আদার ফ্যাটি অর্গান বা আদার পারফিউজড অর্গানে। পারফিউজড অর্গান চলে গেলে আলাদা ব্যাপার, কিন্তু আদার ফ্যাটি অর্গানে যদি লিপোফিলিক নেচারের ক্যারেক্টারের জন্যে সেখানে বেশি ড্রাগের এন্ট্রি হবে। ফ্যাটি অর্গান মানে কি, সেখানে ফ্যাটের পরিমাণ বেশি অন্যান্য অর্গানের তুলনায়, তাই সেখানে ডিপোজিট হয়ে যাবে। যেমন কি highly lipid soluble drug get initially distributed to organ with high blood flow। যেখানে হাই ব্লাড ফ্লো সেখানে তো ফার্স্টলি চলে যাচ্ছে ইনিশিয়ালি, যেমন ব্রেন, হার্ট, কিডনি। লেটার লেস ভাস্কুলার বাট মোর বাল্কি টিস্যু, কিন্তু পরবর্তীতে কী হচ্ছে, কোনো লেস ভাস্কুলার টিস্যু কিন্তু যেখানে কি মোর বাল্কি টিস্যু, যেমন বিভিন্ন মাসেল, বিভিন্ন ফ্যাট টেক আপ দ্য ড্রাগ। প্রথমে তো ড্রাগ, ধরো আমরা ড্রাগের অ্যাকশান আমাদের কিডনিতে দরকার বা ধরো লিভারে অ্যাকশান দরকার ড্রাগের, লিভার হাইলি পারফিউজড অর্গান, তো ড্রাগ হাইলি ব্লাড ফ্লোর জন্যে লিভারে চলে গেল। কিন্তু এই লিভার থেকে ড্রাগ কোথায় চলে আসছে, ফ্যাটি টিস্যুতে, আদার কোনো ফ্যাটি টিস্যুতে চলে আসছে। এটাও কিন্তু রিডিস্ট্রিবিউশন, যেমন আদার অর্গান থেকে টার্গেটেড অর্গানে চলে যাওয়া রিডিস্ট্রিবিউশন, এইটাও একটা রিডিস্ট্রিবিউশনের প্রসেস। আর ওটাকে সিকুইস্ট্রেশন আলাদাভাবে বলা হয়, কিন্তু এটাকে কেবলমাত্র রিডিস্ট্রিবিউশনই বলা হয়, যেখানে আবার পরবর্তীতে লেস ভাস্কুলার বা ফ্যাটি টিস্যুতে চলে আসে। তার মানে কী হচ্ছে, ধরো আমার লিভারে একটা ড্রাগ যার টার্গেটেড অর্গানও লিভার, টার্গেট অর্গান লিভার, লিভারেই তার রিসেপ্টর প্রেজেন্ট আছে, লিভারে কোনো সমস্যা হয়েছে, ফ্যাটি লিভার হয়ে গেছে হয়তো, যাই হোক লিভার সিরোসিস, আমরা মেডিসিন নিয়েছি। তো ভালো কথা, ড্রাগ ব্লাডে আসলো, হাইলি পারফিউজড অর্গানের জন্য লিভারে প্রথমে চলে গেল। কিন্তু কি হচ্ছে, লিভার থেকে তারা চলে আসছে আদার ফ্যাটি অর্গানে, ফ্যাটি বা যেখানে বেশি ফ্যাট আছে, বিভিন্ন মাসেল যেখানে বেশি আছে। তার মানে লিভারে কম সময়ের জন্য ড্রাগটা থাকছে, তো কারণ সেখানে গেল একটু অ্যাকশান শো করলো, তো তারপরে এসে চলে আসলো ফ্যাটি টিস্যু, কিন্তু ফ্যাটি টিস্যু থেকে আর বাইরে বেরাবে না। এর কারণে ড্রাগের কনসেন্ট্রেশন প্লাজমাতে কী হবে, কমে যাচ্ছে, ড্রাগের কনসেন্ট্রেশন প্লাজমাতে কমে যাচ্ছে, প্লাজমা কনসেন্ট ড্রাগের ফল করছে, কারণ ড্রাগ সব ফ্যাটি টিস্যুতেই হয়ে গেছে অ্যাবজর্ব। ড্রাগ ইজ উইথড্র ফ্রম দ্য হাইলি পারফিউজড অর্গান সাইড থেকে সমস্ত কিছু ফ্যাটি টিস্যুতে চলে আসে, তো ফ্যাটি টিস্যুতে ড্রাগের অ্যাকশান পাচ্ছি না আমরা। এইটাকেই বলে রিডিস্ট্রিবিউশন। রিডিস্ট্রিবিউশন রেজাল্ট ইন টার্মিনেশন অফ ড্রাগ অ্যাকশন, মানে ড্রাগের অ্যাকশানকে কমিয়ে দিচ্ছে। লিভারে অ্যাকশান থাকার কথা ছিল, লিভারে অ্যাকশান করার কথা ছিল, কিন্তু লিভারে সে অ্যাকশান কম দেখাতে দেখাতেই তাকে আবার লিভার থেকে টেনে অন্য জায়গায় নিয়ে চলে এসেছে ফ্যাটি টিস্যুতে বাল্কিনেসের জন্য, হাইলি লিপোফিলিসিটির জন্য। হাইলি লিপিড সলুবেল ড্রাগের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায়, এমনি কম লিপিড সলুবেল ড্রাগের নয়, হাইলি লিপিড সলুবেল। ভালো করে মনে রাখবে, অপশানে কিন্তু থাকবে লিপিড সলুবেল, হাইলি লিপিড সলুবেল, কোন ড্রাগ শো করে রিডিস্ট্রিবিউশন, হাইলি লিপিড সলুবেল ড্রাগ শো করে রিডিস্ট্রিবিউশন। আর এই হাইলি লিপিড সলুবেল ড্রাগের এই কারণে কী হয়, ডিউরেশন অফ অ্যাকশান কী হয়, শর্টেস্ট হয়। নাহলে আমরা কী বলেছি, লিপিড সলুবেল ড্রাগরা কী হয়, অ্যাকশান শো করে একটা ফাস্টেস্ট অ্যাকশান, কিন্তু এদের অ্যাকশানটা স্লো হয়, অ্যাকশান শো করা করছেই না, তো অ্যাকশান শো করছে, করতে না করতে তারা বাল্কি টিস্যুতে চলে আসছে। এই কারণে যেমন অ্যানাস্থেসিয়া অ্যাকশন অফ থায়োপেন্টন সোডিয়াম ইনজেক্টেড আইভি টার্মিনেট ফিউ মিনিট ডিউ টু রিডিস্ট্রিবিউশন। বুঝতে পারলাম, যেই কনসেপ্ট আমরা বললাম সেম জিনিস এখানে হয়ে যাচ্ছে। যেমন জেনারেল অ্যানাস্থেটিক থায়োপেন্টন সোডিয়াম, এইটাই এই এক্সাম্পলটাই কোশ্চেনে জিজ্ঞেস করে। এই থায়োপেন্টন সোডিয়াম দিয়ে এরকম বড় বড় জিনিস লিখে দেবে, অ্যান্সার কিন্তু হবে রিডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের রিডিস্ট্রিবিউশনের কনসেপ্ট, যেখানে ড্রাগ প্রথমে হাইলি পারফিউজড অর্গানে চলে যাচ্ছে, কিন্তু লেটারই মানে খুব কম সময়ের জন্যে, লেটার মানে কিছুক্ষণ পরেই সেই ড্রাগ সেখান থেকে রিডিস্ট্রিবিউট হয়ে অন্য কোনো ফ্যাটি বাল্কি টিস্যুতে ডিপোজিট হয়ে যাচ্ছে, যেখানে অথচ ব্লাড ফ্লো কম। তো সেখানে ডিপোজিট হওয়ার জন্য ড্রাগ প্লাজমাতে তার কনসেন্ট্রেশন ফল করছে,
তো ড্রাগের অ্যাকশানও কী হচ্ছে, টার্মিনেট হচ্ছে। যে অ্যাকশান আমরা জেনারেল অ্যানাস্থেটিকের ক্ষেত্রে পাই থায়োপেন্টন সোডিয়াম, যার কী হয় ইনডাকশান খুব র্যাপিড হয়ে থাকে। ক্লিয়ার? যেটা আমাদের বিভিন্ন প্রিভাই সিরিজে যদি প্র্যাকটিস করি আমরা, আমাদের অলরেডি বিভিন্ন এমসিকিউ সিরিজ চলছে, সেখানে আমরা এই কোশ্চেন দেখেছি অলরেডি, বা জিলেটের পিওআইকিউ সিরিজ যদি ফলো করো সেখানে এই কোশ্চেনটা তোমরা অলরেডি দেখেছো। তো এই ছিল আজকের কনসেপ্ট। আই হোপ তোমরা তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছো, এবং আমরা দুটো লেকচার ফার্মাকোকাইনেটিক্সের অ্যাবজর্পশন আর ডিস্ট্রিবিউশন অলরেডি কমপ্লিট করে নিয়েছিলাম, যেটা ফার্মাকোকাইনেটিক্সের পার্ট। আর দুটো ফার্মাকোকাইনেটিক্সের পার্ট আছে মেটাবলিজম আর এক্সক্রিশন, যেটা আমরা নেক্সট লেকচারে কমপ্লিট করব। আই হোপ ভিডিও তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই, জয় হিন্দ।